তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা আলোচনা করতেছি আজকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে অবরুদ্ধ অবস্থায় আছি আর কি, ক্যাম্পাসের থেকে বের হই না, ক্যাম্পাসের ভিতরে থাকি আর কি আমরা সবাই মোটামুটি। তোমরা সবাই সাবধানে থাকবা। দেশের বা বিশ্বের অবস্থাই খারাপ, শুধু দেশ না, সারা বিশ্বের অবস্থাই খারাপ। স্যার স্যার আমার একটা সমস্যা ছিল স্যার, পয়জন ডিস্ট্রিবিউশনের উপরে। স্যার আপনি কি সমস্যা? স্যার আপনি একটা ম্যাথ করে দিছিলেন 12 নম্বর প্রবলেমটা। তো ওইখানে স্যার পয়জন ডিস্ট্রিবিউশনে হচ্ছে ল্যামডাটি ইউজ করে, কিন্তু এখানে মিউ ইকুয়াল টু এনপি দিয়ে করছে, আর কিছু ব্যাখ্যা স্যার আপনি লিখে দিবেন। কিন্তু স্যার আপনি বললে আর কি আরেকটু ভালো বুঝতাম, যদি একটু তাহলে ঠিক আছে, ক্লাসের পরে নিলে একটু বুঝিয়ে দেবো। হ্যাঁ, ক্লাসের পরে ক্লাসটা হয়ে যাক। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এখন হ্যাঁ, ওটা তোমাদের কালকে কিন্তু ক্লাস টেস্ট আছে, তো তোমরা কিন্তু অবশ্যই ক্লাস টেস্টের ওই পয়জন ডিস্ট্রিবিউশনের চার্টটা কিন্তু প্রিন্ট আউট নিয়ে সামনে রাখবা, চার্টটা কাজে লাগবে। হ্যাঁ, পয়জন ডিস্ট্রিবিউশন, পয়জন প্রবাবিলিটি সামের যে চার্ট আছে ওইটা প্রিন্ট নিয়ে সামনে রাখবা, এটা কাজে লাগবে। তাহলে আজকে নর্মাল ডিস্ট্রিবিউশনের নিয়ে আলোচনা করব। নর্মাল ডিস্ট্রিবিউশন গতদিন আলোচনা করেছিলাম, বলছিলাম যে নর্মাল ডিস্ট্রিবিউশন একটা কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এবং এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটার একটা প্রবাবিলিটি কার্ভের মাধ্যমে রিপ্রেজেন্ট করবে। কার্ভটা হচ্ছে একটা বেল শেপড কার্ভ, এবং একটা রেঞ্জের মধ্যে প্রবাবিলিটি বলতে কোনো কিছু প্রবাবিলিটি একটা রেঞ্জের মধ্যে বলতে ওই এরিয়া বোঝায়, ওই রেঞ্জে এরিয়াটা বোঝায়। এবং এই এরিয়াগুলি আমরা কিভাবে পাবো এটা আজকে ডিটেলস আলোচনা করব। আশা করি আগের যে ম্যাটেরিয়াল দিয়েছিলাম ওইটা তোমরা একটু করছো, ওইটা পড়লে অনেকটা আইডিয়া হয়ে গেছে হয়তো। আজকে কয়েকটা প্রবলেম দেখাবো এবং এগুলি পাঠিয়ে দিব, আর বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি আর কি। যেমন ধর নর্মাল ডিস্ট্রিবিউশন, ওই তোমাদের শীটে যা দিলাম তা ওইটাই আমি আবার ডিফিনিশনটাই লিখছি, হাতে লিখছি এটা আর কি। The density function of the normal random variable x is given by fx equal to nx mu sigma equal to 1 by or sigma root over 2 square into e to the power minus half into x minus mu by sigma whole square. তাহলে এখানে মিউ এবং সিগমা দুটো প্যারামিটারস। এটা তো মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন কি হবে? আমি এক্সপেক্টেড ভ্যালু অফ x, যেহেতু এটা একটা কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সুতরাং এখানে সামেশন হবে না, এখানে হবে ইন্টিগ্রেশন। এবং রেঞ্জটা হবে কত? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে x ইনটু fx এর ইন্টিগ্রেট করব ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। তাহলে fx এর মানটা বসাই দিলাম এখানে। তাহলে 1 বাই সিগমা রুট ওভার 2 পাই কনস্ট্যান্ট বের করে নিয়ে আসলাম। এখন ধরে নিলাম যে x মাইনাস মিউ বাই সিগমা ইকুয়াল টু z ধরে নিলাম। তাহলে x ইকুয়াল টু মিউ প্লাস সিগমা z, dx ইকুয়াল টু সিগমা ইনটু dz। তো এখানে x এর লিমিট যখন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, z এর লিমিট মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি পর্যন্ত হবে। এটা জাস্ট সাবস্টিটিউশন, প্রতিস্থাপন করলাম। প্রতিস্থাপন করে আমরা দেখো এখানে ইন্টিগ্রেট করলাম। এখানে মিউ যেহেতু কনস্ট্যান্ট, মিউটা বের করে নিয়ে আসলাম, ইন্টিগ্রেট করলাম মাইনাস হাফ জেড স্কোয়ার ডিজেড, আর এখানে করলাম সিগমা স্কোয়ার বাই সিগমা রুট ওভার 2 স্কয়ার জেড ইনটু টু পাওয়ার মাইনাস হাফ জেড স্কোয়ার। এইখানে দেখো এই যে ফাংশনটা ফার্স্ট টার্ম যেটা আছে, ফার্স্ট টার্মের যে ইন্টিগ্র্যান্ড যেটা আছে, ইন্টিগ্র্যান্ড ও হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে ফার্স্ট যে ইন্টিগ্র্যান্ড আছে, ফার্স্ট ইন্টিগ্র্যান্ড যেটা ই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কোয়ার, এটা কিন্তু একটা ইভেন ফাংশন। জেড এর ভ্যালু মাইনাস দিলে যে ভ্যালু হবে, প্লাস দিলে ঠিক একই ভ্যালু হবে। এটা একটা ইভেন ফাংশন। ইভেন ফাংশনের ক্ষেত্রে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি অথবা মাইনাস এ টু প্লাস এ যদি হয়, ওইটা হয় যে 2 ইন্টু 0 টু এ এফ এক্স ডিএক্স। এটা আমরা ফার্স্ট ইয়ারে বা লেভেল 1 এ পড়ছি, ঠিক আছে। আর এইটা যেটা আছে এটা একটা অড ফাংশন।
এটা অড ফাংশন। সেকেন্ডটা দেখো জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কোয়ার, এটা অড ফাংশন। সুতরাং জেড এর ভ্যালু যদি মাইনাস জেড দেয় তাহলে এটা হয়তো নেগেটিভ চলে আসে, মাইনাস নেগেটিভ চলে আসে, সুতরাং এটার ভ্যালু শূন্য হয়ে যাবে, এই ইন্টিগ্রেশন মানটা শূন্য হয়ে যাবে। আর এটা হবে 2 ইন্টু 0 টু ইনফিনিটি। এটা সংখ্যার নোটটা আমি দিয়ে দিছি, ডেফিনেশনটা। ইভেন ফাংশন হলে কি হয়, অড ফাংশন হলে কি হয়। এখন এখান থেকে এটা পাইছি, এটা এখানে আবার কি করলাম যে 0 টু ইনফিনিটি হাফ জেড স্কোয়ার, হাফ জেড স্কোয়ারকে আমরা y ধরছি, y ইকুয়াল টু এত, জাস্ট সাবস্টিটিউশন। সাবস্টিটিউট করার পরে এখানে ই টু দি পাওয়ার মাইনাস y, y টু দি পাওয়ার মাইনাস হাফ, y টু দি পাওয়ার মাইনাস হাফ কে লিখতে পারি y টু দি পাওয়ার হাফ ইনটু হাফ মাইনাস 1। তাহলে এটা একটা গামা ফাংশনের ফর্মুলা চলে আসলো, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস x, x টু দি পাওয়ার n মাইনাস 1 হলে গামা n হয়। গামা n হয়। তাহলে গামা ফাংশন, তাহলে গামা হাফ, গামা হাফ এটা মান হচ্ছে এই ইন্টিগ্রেশনের মান রয়েছে, টোটাল ভ্যালুটা হচ্ছে গামা হাফ। তাহলে গামা হাফ, গামা হাফ ইকুয়াল রুট ওভার পাই, রুট ওভার পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে মিউ থাকতেছে। আসলে মিউটাই আমাদের মিনটা। আগে মিন যেটা বলছিলাম এটা ডিরাইভ করে দেখালাম, আর কি বের করে দেখালাম, ফর্মুলার মাধ্যমে বের করে আমি দেখালাম যে মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ মিউ। মিউটা কি হবে, ইন্টিগ্রেশন অফ x fx, x into fx from minus infinity plus infinity, ওইটার থেকে আমরা মিন পাই, অথবা এক্সপেক্টেড ভ্যালু অফ ex, এটা হচ্ছে মিনটা। অনুরূপভাবে ভেরিয়েন্সটা আমরা এইভাবে পাবো, ভেরিয়েন্স এক্সপেক্টেড ভ্যালু x minus mu হোল স্কয়ার, x plus mu হোল স্কয়ার fx, তাহলে fx এর মানটা এখানে বসাইলাম, এখানে x plus mu বাই সিগমা ইকুয়াল টু z বসাই দিচ্ছি, z বসাইলে ওই একইভাবে ওই আগে যে করছিলাম একইভাবে। এখানে দেখো এটা কিন্তু এটা একটা ইভেন ফাংশন, এটা ইভেন ফাংশন হওয়াতে 2 ইন্টু 0 টু ইনফিনিটি, 2 ইন্টু 0 টু ইনফিনিটি, 2 ইন্টু 0 টু ইনফিনিটি এটা। এবং এটাকে আমরা কি করতে পারি, এটাও গামা ফাংশন নিয়ে গেলে আমরা মাইনাস হাফ জেড স্কয়ারকে যদি y ধরি, তাহলে y ধরলাম, y ধরার পরে সিম্পলিফাই করলাম, সরল করলাম, দেখলাম যে লিখতে পারি 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস y, y টু দি পাওয়ার 3/2 মাইনাস 1, তাহলে গামা n, nটা এখানে 3/2, nটা হলো 3/2, গামা 3/2, গামা 3/2 লিখে হাফ ইনটু গামা হাফ, গামা হাফে কিন্তু রুট ওভার পাই টুকু কাটা গেল, তাহলে সিগমা স্কয়ার পাওয়া গেল, সিগমা স্কয়ার ইজ দ্য ভেরিয়েন্স। এখানে সিম্পল আমি ইন্টিগ্রেট করলাম, তাহলে গামা ফাংশনের ফর্মুলাটা ইউজ করে আমরা দেখলাম যে মিউ ইজ দ্য মিন and sigma variance, sigma square is the variance, and so the standard deviation is sigma. Standard deviation sigma আমরা জানি যে variance এর স্কয়ার রুট হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, variance এর স্কয়ার রুট হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে একটা নরমাল কার্ভের নরমাল ডিস্ট্রিবিউশন যে কোনো প্রবলেম তোমাকে যদি দেয়, প্রথমে তোমাকে এই দুইটা তথ্য তোমাকে দিবে। একটা তথ্য হলো এই নরমাল ডিস্ট্রিবিউশন, তখন তুমি বুঝতে পারবে যে এই নরমাল ডিস্ট্রিবিউশনটা লোকেশন কোথায় আছে, তার সাইজ, তার স্ট্রাকচারটা কেমন আছে। মিন যদি বেরিয়ে মিনটা ডিনোট করে যে কোথায় আছে, কোন অবস্থানে এটা আছে, এটা মিনটা নির্দেশ করতেছে। আর সিগমাটা নির্দেশ করতেছে তার এটা কত কি ফ্ল্যাট হবে না পিক হবে, তার স্ট্রাকচারটা কেমন হবে, এটা নির্দেশ করতেছে সিগমা। তার প্রধান কারণ হলো যে আমাদের এরিয়া বাউন্ডেড বাই দ্য নরমাল কার্ভ ইজ ইকুয়াল টু 1, অলওয়েজ 1 এর বেশি হতে পারবে না। যদি সিগমা যদি বেশি হয় তাহলে পিক হয়ে যাবে, উপরের দিকে উঠে যাবে। আর সিগমা যদি কম না, সিগমা যদি বেশি হয় ফ্ল্যাট হয়ে যাবে, আর সিগমা যদি কম হয় তাহলে উপরের দিকে পিক হয়ে যাবে। এইটা কথা। এখন এই যে তথ্য অবশ্যই দেওয়া থাকবে তোমাদেরকে। এখন দেখো কত বলছিলাম যে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন, the distribution of a normal random variable with mean 0 and standard deviation 1 is called the standard normal distribution. Standard normal distribution. যে ডিস্ট্রিবিউশন নরমাল ডিস্ট্রিবিউশনের মিনটা হচ্ছে 0 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1, তাকে বলা হয় স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। এবং স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এটা n z, মিনটা তো 0, এই যে মিনের জায়গায় 0 লিখলাম, ভেরিয়েবলটা হচ্ছে z,
মিন 0 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1, সিগমা হচ্ছে 1, মিউ হচ্ছে 0, সিগমা হচ্ছে 1, মিউ হচ্ছে 0, তাহলে এটা বসাইলে আমরা হাফ জেড স্কয়ার। This is the standard normal distribution এবং স্ট্যান্ডার্ড, সাপোজ এটা একটা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন, তাহলে এটাকে জিজেড যদি বলি, জিজেড ইকুয়াল টু 1/√2 পাই e টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কয়ার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন, কারণ তার মিনটা হচ্ছে ভেরিয়েন্সটা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1 আর তার মিনটা হচ্ছে 0, মিনটা 0। তাহলে এই যে কার্ভটা, এই কার্ভটা সারা পৃথিবী ব্যাপী আমরা এটাকে স্ট্যান্ডার্ড কার্ভ হিসেবে ধরে নেব, স্ট্যান্ডার্ড নরমাল কার্ভ হিসেবে ধরে নেব, এবং এই কার্ভটার যে এরিয়াটা আছে, এরিয়াটার উপর বেসিস করে তোমাদেরকে আমি চার্ট একটা সাপ্লাই দিচ্ছি। এই চার্টটা শুধু তোমাদেরকে না, সারা ওয়ার্ল্ডের সবাইকে এই চার্টটা সাপ্লাই দেওয়া হয় এই ডিস্ট্রিবিউশনের উপর বেসিস করে। তো এখন কি করব, আমরা যে কোনো ডিস্ট্রিবিউশনের বলছি, যে কোনো ডিস্ট্রিবিউশন থেকে প্রবাবিলিটি বের করতে হইলে একটা রেঞ্জ হলে ওই ডিস্ট্রিবিউশনের এরিয়া বের করতে হচ্ছে। তো ওই এরিয়াটা কোত্থেকে পাবো? এই স্ট্যান্ডার্ড থেকে পাবো, এই স্ট্যান্ডার্ড নরমাল কার্ভ থেকে এরিয়াটা পাবো উইথ এ সাবস্টিটিউশন। একটা সাবস্টিটিউশন মাধ্যমে আমরা কি করব, ওই এরিয়াটা এই এরিয়া থেকে পাওয়া যাবে, এই কার্ভ থেকে পাওয়া যাবে। আচ্ছা, তারও একটু ওইখানে বইটা, ওই আমার আগের শীটটার মধ্যে কিন্তু ল্যাঙ্গুয়েজে ছিল, প্রিন্টেড লেখা ছিল, ওটা তোমরা পড়ছো কিনা জানি না, পড়লে হয়তো বুঝে গেছি ইতিমধ্যে। আর যদি না বুঝে থাকো তাহলে আমি আবার এখানে একটু দিয়ে দিচ্ছি। দেখো, এই যে একটা ধরো এরিয়া আন্ডার দ্য নরমাল কার্ভ, এরিয়া আন্ডার নরমাল কার্ভ, এখানে প্রবাবিলিটি x1, এই ডিস্ট্রিবিউশন না, অন্য একটা ডিস্ট্রিবিউশন, নরমাল ডিস্ট্রিবিউশন, যেটা র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে x। তাহলে x1 এবং x2 মাঝামাঝি এরিয়া কতটুকু? x1 x2 মাঝামাঝি এরিয়াটাকে আমরা p x1 লেস দেন x লেস দেন x2 বলি, এবং এটা আর কিছুই না, এটা এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ fx from x equal to x1 to x equal to x2। এবং এই কার্ভটা মনে করো, এই কার্ভটা নরমাল কার্ভটা হচ্ছে এটা স্ট্যান্ডার্ড না, যেকোনো একটা নরমাল কার্ভ, যেকোনো নরমাল হয়েছে এটা, তাহলে fx টা হচ্ছে এটা, হ্যাঁ fx টা, তাহলে fx টার মান বসে দিলাম 1/σ/2s by e to the power minus half x minus mu by sigma whole square, fx এর মান বসে দিলাম। এখন কি করে, x minus mu by sigma equal to z বসে দিলে, z বসলে x equal to mu plus sigma z, লিমিট কিন্তু লিমিট x1 ধরি যে x1 করসপন্ডিং ভ্যালু z এর জন্য হচ্ছে z1, x2 করসপন্ডিং ভ্যালু z এর মধ্যে হলে z2। প্রথমটা ভেরিয়েবল ছিল x, পরেরটা ভেরিয়েবল z ধরে নিলাম। আমরা ধরে নিলাম যে প্রথমটা হচ্ছে x1, তার করসপন্ডিং ভ্যালু হচ্ছে z1, প্রথম ভ্যালু x2 করসপন্ডিং হচ্ছে z2 আমরা ধরে নিলাম। তাহলে আমি সিম্পলিফাই করি, সিম্পলিফাই করার পরে দেখা গেল এখানে কাটাকাটি হলো, কাটাকাটি হওয়ার পরে dx এর মানটা বসাইছি, dx এর মানটা হচ্ছে কত, সিগমা ইনটু dz, সিগমা ইনটু dz e টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কয়ার, সিগমা সিগমা ক্যান্সেল হয়ে গেল। এখন দেখো এইটা হয়ে গেল, এইটা তাহলে এটা কি, এটা হলো এই পুরা কার্ভটা কি, পুরা ফাংশনটা অ্যাবজেক্ট ফাংশনটা কি, অ্যাবজেক্ট ফাংশনটা হচ্ছে 1/√2s by e to the power minus half z square, এটা হচ্ছে অ্যাবজেক্ট ফাংশনটা। এই যে অ্যাবজেক্ট ফাংশন হচ্ছে 1/√2s by e to the power minus half z square। তো এটা আর কিছুই না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল কার্ভ, স্ট্যান্ডার্ড নরমাল কার্ভ। তো স্ট্যান্ডার্ড নরমাল কার্ভ থেকে z1 এবং z2 মধ্যবর্তী এরিয়াটা আমরা এই ইন্টিগ্রেশনটা নির্দেশ করতেছে। এই ইন্টিগ্রেশনটা আমাকে জানাচ্ছে যে আর কিছুই না, এই ইন্টিগ্রেশনটা অর্থ হচ্ছে যে স্ট্যান্ডার্ড নরমাল কার্ভের z1 থেকে z2 পর্যন্ত এরিয়া, স্ট্যান্ডার্ড নরমাল কার্ভ z1 থেকে z2 পর্যন্ত এরিয়া। কারণ এটা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন, হ্যাঁ স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন এটা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের বিশেষ বৈশিষ্ট্য কি বলতো? স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের বৈশিষ্ট্য কি? এরিয়া 1, হ্যাঁ মিউ হবে 0 আর সিগমা হবে 1, তাই তো? মিউ 0 সিগমা 1, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশনের চার্টই কিন্তু বা টেবিলটাই কিন্তু তোমাদেরকে আমি দিচ্ছি, ওইখান থেকে আমরা এরিয়া বের করবো। তাহলে দেখো আমরা স্টার্ট করছিলাম কোত্থেকে, দেখো এই যে ছবিটা, দেখো এই যে ছবিটা,
এই ছবিটা হচ্ছে যে কোনো একটা কার্ভ, হ্যাঁ, যে কোনো একটা কার্ভ যেটা x1 x2 মাঝামাঝি এরিয়া আমরা ধরে নিছিলাম, এটা x1 আর x2 মাঝামাঝি, এবং fx এর মানটা হচ্ছে কত, fx = 1 বাই সিগমা রুট ওভার টুয়াইস পাই e টু দি পাওয়ার মাইনাস হাফ ইনটু x মাইনাস মিউ বাই সিগমা হোল স্কয়ার। এইটা fx, এটা হচ্ছে fx। তাহলে fx কে ইন্টিগ্রেট করছি x1 থেকে x2 এই রেঞ্জের মধ্যে, এই fx ইন্টিগ্রেট করছি ফ্রম x1 টু x2, তাহলে এই এরিয়াটা হচ্ছে এই এরিয়াটা, হ্যাঁ, এই এরিয়াটা। তাহলে এই এরিয়াটা কই, কোন এরিয়াটা, এই এরিয়াটা, এখান দেখো এটা, এই এরিয়া fx এরিয়াটা, fx from x1 to x2, fx কে ইন্টিগ্রেট করছে from x1 to x2, this is the probability of probability in the range x1 to x2, x1 x2 রেঞ্জের probability কত হবে, এটাই কিন্তু এই এরিয়া বাউন্ডেড বাই দ্য fx কার্ভ from x1 to x2। এবং এটা ছবিতে আমি দেখাচ্ছি যে এইটা ছবিটা, এটা ছবিটা। এখন ক্যালকুলেট করে দেখলাম যে এই ছবি থেকে এটা একটা স্ট্যান্ডার্ড নরমাল কার্ভের এরিয়ার সমান হচ্ছে, এবং স্ট্যান্ডার্ড নরমাল কার্ভের এরিয়া হচ্ছে কত, z1 থেকে z2 পর্যন্ত। ওটা যদি x1 থেকে x2 পর্যন্ত অর্ডিনারি, এটা x1 থেকে x2 পর্যন্ত, x1 থেকে x2 পর্যন্ত এই রেঞ্জে অর্ডিনারি একটা নরমাল কার্ভের যে এরিয়া, অর্ডিনারি নরমাল কার্ভের এরিয়া ফ্রম x1 to x2 এই রেঞ্জের মধ্যে, দিস ইকুয়াল টু স্ট্যান্ডার্ড নরমাল কার্ভের z1 z2 পর্যন্ত এরিয়া সমান, সবগুলো সমান, কিন্তু সমান সমান। তাহলে এই ছবিটা দেখো, এইটা দেখো, এটা ধরে নাও যে এটা ধরে নাও স্ট্যান্ডার্ড নরমাল কার্ভ, হ্যাঁ, স্ট্যান্ডার্ড নরমাল কার্ভ। তো স্ট্যান্ডার্ড নরমাল কার্ভ 1 বাই রুট ওভার 2 স্কয়ার ইনটু পাওয়ার সাব z স্কয়ার। তাহলে এখানে z1 থেকে z2 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে এরিয়াটা পাচ্ছি, এই স্ট্রাইটের যে এরিয়াটা পাচ্ছি, এই এরিয়াটা আর কিছুই না, এই এরিয়াটার সমান। এই এরিয়াটার সমান ম্যাথমেটিক্সে বলতেছে, আমার ফর্মুলায় বলতেছে, হ্যাঁ, আমরা ক্যালকুলেট করছি, ক্যালকুলেট করার পর দেখলাম যে this area is equal to this area, এরিয়া ছিল x1 থেকে x2 আর এর z1 থেকে z2। তাহলে আমরা একটা সাবস্টিটিউশন ইউজ করে দেখলাম যে যে কোনো একটা গিভেন নরমাল ডিস্ট্রিবিউশন থেকে আমরা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন চলে আসলাম, হ্যাঁ, এই এরিয়া দুইটা সমান, এই এরিয়া সমান, যেহেতু এই ইন্টিগ্রেটিং মানগুলি সমান, হ্যাঁ, ইন্টিগ্রেটিং মানগুলি সমান। তাহলে দেখো এখানে কি, এই যে fx টা হচ্ছে এনি নরমাল ডিস্ট্রিবিউশন, গিভেন নরমাল ডিস্ট্রিবিউশন, আর gz টা হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। তাহলে যে কোনো নরমাল ডিস্ট্রিবিউশনে যদি x1 x2 এর রেঞ্জের মধ্যে এই ডিস্ট্রিবিউশনের যে এরিয়া, এটা হবে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন z1 আর z2 মধ্যবর্তী এরিয়ার সমান। তবে এখানে কি করা হয়েছে, এখানে শুধু একটা সাবস্টিটিউশন ইউজ করা হয়েছে। এই সাবস্টিটিউশনটা কি প্রতিস্থাপন করা হয়েছে, এটা কি x মাইনাস মিউ বাই সিগমা ইকুয়াল টু z বসাইছি। z বসানোর ফলে আমরা কি হলো, এটা থেকে এটা চলে আসলো। তাহলে আমি এখন আবার বলি যে কোনো নরমাল ডিস্ট্রিবিউশন যদি তোমাকে দেয়, ওই নরমাল ডিস্ট্রিবিউশনের যদি এরিয়া আমি বের করতে চাই, ওই এরিয়াটা আমরা বের করতে পারবো না। ওই বের করার জন্য আমরা কি করবো, একটা সাবস্টিটিউশন ইউজ করবো। সাবস্টিটিউশনটা কি, যে x প্লাস মিউ বাই z ইকুয়াল টু x প্লাস মিউ বাই সিগমা, এই সাবস্টিটিউশন ইউজ করার ফলে আমরা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন একটা এরিয়া পেয়ে যাবো। ওই স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন এরিয়া তো আমি চার্ট থেকে পাই, স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন এরিয়া তো আমি চার্ট থেকে পাবো, চার্ট সাপ্লাই দিচ্ছে, ওইখান থেকে পাবো। তাহলে তখন বলবো যে আগের যে ডিস্ট্রিবিউশন এরিয়াটা আসলে ওই স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন থেকে যে এরিয়াটা পাইছে ওইটার সমান, হ্যাঁ, ওইটার সমান। তাহলে আমি আবার ছবিতে দেখাচ্ছি যে এই দুটো ছবি দেখো, এই উপরের ছবি x1 থেকে x2 পর্যন্ত রেঞ্জে অর্ডিনারি নরমাল ডিস্ট্রিবিউশন এরিয়া ইকুয়াল টু z1 to z2 এই রেঞ্জের মধ্যে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন এরিয়া বা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন দ্য বাউন্ডেড এরিয়া ইকুয়াল, দিস আর ইকুয়াল। তাহলে আমরা শুধু একটা কাজ করব, কিচ্ছু কাজ, শুধু একটা কাজ করব, একটা সাবস্টিটিউশন আমরা ইউজ করে আমরা যে কোনো নরমাল ডিস্ট্রিবিউশন থেকে আমরা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন চলে আসবো, এবং স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন থেকে এরিয়াটা বের করে আমরা বলে দিব যে আসলে ওই এরিয়াটা হচ্ছে গিভেন নরমাল ডিস্ট্রিবিউশন এরিয়াটার সমান। তো এরিয়া বলতে কি, এরিয়া তো এখানে অবশ্যই যদি ফ্র্যাকশনাল এরিয়া হয় তাহলে অবশ্যই লেস দেন 1 হবে, কারণ পুরোটা তো 1, পুরো এরিয়া হচ্ছে 1। তাহলে 30%, 40%, 35%, 15%, 25% এইগুলি হবে আর কি, 0.5, 0.2, 0.6, 0.7 এরকম হবে আর কি। তো দিস আর দ্য প্রবাবিলিটিস। এখানে এই এরিয়াটা আমাদের প্রবাবিলিটিটা, এই এরিয়াটা আমাদের প্রবাবিলিটি।
এখন আমি কি করছি, এই এরিয়াটা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন থেকে আমরা বের করব, শুধু ইউজ করবো একটা সাবস্টিটিউশন। এখন তোমরা বুঝতে পারছো? বলো তো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, যাই কোনো রেসপন্স নাই, আশা করি বুঝতে পারছো। না না হলে অসুবিধা নাই, এটা আমি পাঠিয়ে দিচ্ছি। এটা যখন সামনে নিয়ে প্রিন্ট আউট নিয়ে যখন ইয়ে করবা, আশা করি সহজে বুঝতে পারবা, অসুবিধা হবে না। হ্যাঁ, তাহলে আমি ফাইনাল কনক্লুশন বলতে চাই যে আমরা যে কোনো একটা নরমাল ডিস্ট্রিবিউশনে একটা রেঞ্জ এরিয়াটা বের করতে হলে আমরা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের এরিয়াটা বের করবো। ওই এরিয়াটা পাবো কোথেকে? চার্ট থেকে। তাহলে আমাদের সাবস্টিটিউশন হচ্ছে x minus mu by sigma equal to z, এই সাবস্টিটিউশন ইউজ করব। তাহলে এখন আসা যাক, তোমরা শুনতে পাচ্ছ না আমাকে? জি স্যার। আচ্ছা, শুনতে পাইলে তাহলে আমি আমরা প্রবলেমে যাচ্ছি। দেখো, প্রবলেম তো সব, যে কোন প্রবলেম তো ইয়ে করতে পারি না, আমি যেগুলি ডিসি সাপ্লাই ওইগুলি নিয়ে আলোচনা করে। দেখো, আচ্ছা, নাম্বার 1, হ্যাঁ, নাম্বার 1 প্রবলেমটা কই দেখো, একটু বুঝতে চেষ্টা, খুবই ইন্টারেস্টিং এবং খুবই সহজ। হ্যাঁ, দেখো, নাম্বার 1 দেখা যাচ্ছে? প্রবলেম নাম্বার 1, এটা একটু পড়ো। ইন এ ম্যাথমেটিক্স এক্সামিনেশন the average grade is 82 and the standard deviation was 5. 82 is a mu আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন is 5। তাহলে ম্যাথমেটিক্স যে মার্কস পাইছে ওই ক্লাসে, তাদের এভারেজ মার্কস 82 উইথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 5। তাহলে 82 minus 5, 82 plus 5 এর মধ্যে স্ট্যান্ডার্ডলি থাকে আর কি। তাহলে কেউ হয়তো 20ও পাইতে পারে, 20 তো বিলো স্ট্যান্ডার্ডে। আবার কেউ যদি 100 পায় বা 99 পায়, এটা স্ট্যান্ডার্ডের অ্যাবাভ স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডের মধ্যে কি 82 minus 5, 82 plus 5 এর মধ্যে স্ট্যান্ডার্ডলি, অর্থাৎ 86% স্টুডেন্ট পাওয়া যাবে এই রেঞ্জের মধ্যে। বাকি রেঞ্জে আছে, বাকি তারা কম। উপরের দিকে 16%, নিচের দিকে 16%। আচ্ছা, এইটা ডেসক্রিপশনটা বলছি। ইন এ ম্যাথমেটিক্স এক্সামিনেশন the average grade was 82 and the standard deviation was 5. All students with grades 88 to 94, 88 থেকে 94 receive a grade of B grade পায়। যারা নাকি 88 থেকে 94 মার্কস পাইছে তাদেরকে আমরা দিচ্ছি বি গ্রেড। তোমরা বি গ্রেড পাইছো। 88 থেকে 94 যারা পায় তাদেরকে বি গ্রেড দেওয়া হয়েছিল। If the grades are normally distributed, if the grades are normally distributed and 8 students receive a B grade, 8 students receive a B grade, how many students took the examination? How many students took the examination? এটা একটু পড়ো। একটা প্রশ্ন বুঝতে পারলে সবগুলি পারবা, সবগুলো। তাহলে একটা নরমাল ডিস্ট্রিবিউশনের স্ট্রাকচার বলে দিছে, তার মিন হচ্ছে 82 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5। আর এখানে এই নরমালি ডিস্ট্রিবিউশন, এই কথাটা বলা আছে নরমালি ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ এখানে নরমাল ডিস্ট্রিবিউশন অন্তর্ভুক্ত এটা। এখন বলতেছে যে 88 থেকে 94 যে সব স্টুডেন্ট পায় তাদেরকে আমরা বি গ্রেড দিচ্ছি, তেমন তো অবস্থা যদি 8 জন স্টুডেন্ট বি গ্রেড পেয়ে থাকে, 8 জন স্টুডেন্ট বি গ্রেড পেয়ে থাকে, তাহলে কতজন স্টুডেন্ট পরীক্ষা দিছিল, পরীক্ষা কয়জন স্টুডেন্ট দিছিল, এটা আমরা বের করবো। 8 জন স্টুডেন্ট বি গ্রেড পাইছে, তাহলে 8 জন স্টুডেন্ট বি গ্রেড পেলে মোট কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল বা পরীক্ষায় অংশগ্রহণ করেছে, এটা আমরা বের করবো। হাউ মেনি স্টুডেন্টস টোক দ্য এক্সামিনেশন। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি কি অঙ্কটা কি। দেখো, আমাকে নরমাল মিউ দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে।
এবং all students with grades 88 to 94, তাহলে 88 to 94 এর মধ্যে এরিয়া কতটুকু আমি বের করি? 88 to 94 এর একটা স্টুডেন্ট পড়ার মতো সম্ভাবনা কত, বা 88 to 94 কতটুকু এরিয়া আমি বের করি? আচ্ছা, এখন যদি তোমাকে প্রশ্ন করি যে যদি নরমাল কার্ভটা যখন ধরি, যে কোনো নরমাল কার্ভটা ধরি, তার মিন হচ্ছে 82 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5, তাহলে 82 5, 82 প্লাস 5, 82 মাইনাস 5 পর্যন্ত স্ট্যান্ডার্ড দিয়ে থাকে। তাহলে একটা স্টুডেন্ট যদি আমি র্যান্ডমলি নেই ধরি, ওই স্টুডেন্টটা 82 অথবা 82 চেয়ে কম মার্কস পাইছে, তার সম্ভাবনা কত? 82 অথবা 82 চেয়ে কম মার্কস পাইছে, তার সম্ভাবনা কত? 50%। 50%। 82 এবং 82 চেয়ে বেশি পাইছে, তার সম্ভাবনা হচ্ছে 50%। হ্যাঁ, 50%। তাহলে বলতেছে 88 থেকে 94, 88 থেকে 94 আমি দেখি এই রেঞ্জের মধ্যে এরিয়া কতটুকু, এই রেঞ্জের মধ্যে কতটুকু প্রবাবিলিটি আছে, 88 থেকে 94 এর মধ্যে একটা স্টুডেন্ট পড়ার সম্ভাবনা কতটুকু আছে, কতটুকু এরিয়া আছে। তাহলে এই এরিয়াটা পাবো কোত্থেকে? এই এরিয়াটা পাবো স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন থেকে। আচ্ছা, এই এরিয়াতে যদি 8 জন স্টুডেন্ট থাকে, এই এরিয়া মনে করি এই এরিয়া 88 থেকে 94 যে এরিয়াটা আছে, যেটা আমি ক্যালকুলেট করে পাবো আর কি, এই এরিয়াটা মনে করি 15%, 15%। তাহলে 15% 8 জন যদি হয়ে থাকে, 100% কতজন, ওইটা আমি বের করবো। এই এরিয়াটা যদি 15% 8 জন স্টুডেন্ট পাচ্ছি, 15% 8 জন স্টুডেন্ট, অর্থাৎ 15% স্টুডেন্টে বি গ্রেড পাইছে, এবং বি গ্রেড 8 জনকে দেওয়া হয়েছে। হ্যাঁ, বি গ্রেড 8 জনকে দেওয়া হয়েছে, এবং বি গ্রেড পায় কতজন স্টুডেন্ট? 15% স্টুডেন্ট। তাহলে 100% কতজন স্টুডেন্ট? টোটাল স্টুডেন্ট আমরা বের করে ফেলতে পারবো, তাই না? বুঝতে পারছো? এইভাবে আমরা বের করবো আর কি, টোটাল স্টুডেন্ট কত, এটা বের করবো। 15% কিভাবে আসলো স্যার? এটা না, আমরা হ্যাঁ 15% ধরে নিলাম, এটা পাচ্ছি আমি ধরে নিলাম আর কি। যদি এটা 15% হয়, তাহলে 15% 8 জন হলে 100% কতজন হয়? 15% হবে যেমন করতে না, আমি এখন বের করতেছি, আমি তোমাকে দেখাচ্ছি ক্যালকুলেট করে কতটুকু আসে। আচ্ছা, দেখো অঙ্কটা সলভ করতে যাচ্ছি, সলভ করে দিচ্ছি। এখানে লিখছি এখানে মিউ ইকুয়াল টু কত? মিউ ইকুয়াল টু 82, আর মিউ ইকুয়াল টু 82 এবং সিগমা ইকুয়াল টু তোমার হচ্ছে 5। তাহলে লেট x1 ইকুয়াল টু 82, x2 ইকুয়াল টু 94, and z ইকুয়াল টু x minus mu by sigma। তাহলে z এর x এর করসপন্ডিং যদি x1 এর করসপন্ডিং z1, x2 এর করসপন্ডিং z2 যদি বলি, তো z1 ইকুয়াল টু x1 minus mu divided by sigma। হ্যাঁ, z1 ইকুয়াল টু x1 minus mu divided by sigma, 88 minus 82 divided by 5, 6 by 5 equal to 1.2। তাহলে z1 ভ্যালু, তাহলে z ভ্যালুটা যদি না x1 ভ্যালুটা যদি 88 হয়, x1 88 হলো, তার করসপন্ডিং z1 ভ্যালুটা হয় 1.2। অনুরূপভাবে z2 ইকুয়াল টু x2 minus mu by sigma, z2 ইকুয়াল টু x2 minus mu by sigma। তাহলে x2 মান তো 94, সিগমা এটা হচ্ছে কত? এটা হচ্ছে 82 ডিভাইডেড সিগমা ইকুয়াল কত? 1.2। তাহলে 1.2 এবং 2.4, তাহলে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি x1 এর করসপন্ডিং ভ্যালু z1 ইকুয়াল টু 1.2, x2 এর করসপন্ডিং ভ্যালু z2 ইকুয়াল টু 2.4। তাহলে x1 আর x2 মাঝামাঝি যে এরিয়াটা, z1 এবং z2 মাঝামাঝি একই এরিয়া। এখানে ছবিটা দেখো, এটা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন আমি লিখছি। স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন মিন তো হচ্ছে 0 আর স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশন 1। তো 1.2 এই পয়েন্টটা, আর 2.4 হচ্ছে এই পয়েন্টটা। 1.2 থেকে 2.4 এই যে এরিয়াটা আছে, এই এরিয়ার মধ্যে বি গ্রেড পাচ্ছে। এই এরিয়া যারা আছে, এই কালো যে এরিয়াটা আছে, এই এরিয়ার যত স্টুডেন্ট আছে তারা বি গ্রেড পাচ্ছে। তো তার আগের গুলি হয়তো সি প্লাস আছে, সি আছে, ডি আছে, এফ আছে। হ্যাঁ, আর বি গ্রেডের আগে মনে করো যে এ আছে বা বি প্লাস আছে, এ আছে, যাই হোক। এই এরিয়া কালো এরিয়া যেটা, এইটুকু এরিয়া হচ্ছে আমাদের বি গ্রেডের এরিয়াটা। 1.2 থেকে 2.4 পর্যন্ত। আচ্ছা, তাহলে এবং এই 1.2 কোত্থেকে আসছে? 1.2 এর করসপন্ডিং এক্স ভ্যালু কত? এখানে জেড ভ্যালু তো 1.2 88, ভেরি গুড। আর 2.4 এর করসপন্ডিং এক্স ভ্যালু হচ্ছে 94। হ্যাঁ, তো
তো 94 আর 88 এর মাঝামাঝি যেতটুকু এরিয়া 1.2 এবং 2.4 এর মাঝামাঝি ঠিক ততটুকু এরিয়া তাহলে এখানে এরিয়াটা কিভাবে পাচ্ছি দেখো এই যে খুব ইন্টারেস্টিং যে প্রবাবিলিটি x88 less than x less or equal to 94 equal to probability 1.2 is less or equal to z is less or equal to 2.4 এটা ছিল given normal distribution normal random variable আর এটা হচ্ছে standard normal variable এটা হচ্ছে given normal given normal random variable আর এটা standard normal random variable হ্যাঁ and this equal to probability z is less or equal to 24 minus probability z is less or equal to 1.2 z is less or equal to 24 z is 2.4 z is less or equal to 2.4 বলতে বোঝায় কি যে মাইনাস ইনফিনিটি থেকে 2.4 পর্যন্ত কতটুকু এরিয়া আর এটা বোঝাচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 1.2 পর্যন্ত কতটুকু এরিয়া এই দুটো এরিয়া বোঝাচ্ছে তাহলে মাইনাস ইনফিনিটি 2.4 পর্যন্ত এরিয়া 0.99% আর 88% এটা কিভাবে হয় দেখো আবার দেখি আমি এটাকে দেখো এইটা আমি ছবিটা দেখাচ্ছি দেখো কই মানে হ্যাঁ এখন দেখতে পাচ্ছ তোমরা স্যার আগের স্লাইডটা দেখতে পাচ্ছি পরেরটা দেখা যাচ্ছে না না স্যার আচ্ছা আচ্ছা তো রাখো তাহলে এটা তো আবার এটা কই গেল চলে গেল আচ্ছা এটা রাখো তাহলে নিউ শেয়ার দেব না নিউ শেয়ার দেই এখন দেখতে পাচ্ছ নতুন স্যার দেখতে পাচ্ছ ইয়েস স্যার আচ্ছা তাহলে দেখো এইখানে আমি যে চারটা যদি তোমাদের সাথে হাতে থাকে তাহলে আর দেখানোর দরকার ছিল না তারপর আমি দেখাচ্ছি যে এই 1.2 দেখো 1.2 এই যে 1.2 এরিয়াটা হচ্ছে কতটুকু 0.8849 অর্থাৎ প্রায় 88.5% হ্যাঁ এটা 1.2 পর্যন্ত আর 2.4 পর্যন্ত যাচ্ছে কত 2.4 পর্যন্ত 99.18% 99% তাহলে 2.4 হচ্ছে 99% 1.2 হচ্ছে 88.5% হ্যাঁ তাহলে এই যে এটা আর কিছুই না এটা এই কার্ভটা দেখো এখানে এই স্ট্যান্ডার্ড নরমাল কার্ভ এই যে এখানে 0 থেকে ধরো এই যে আমার কার্সরটা দেখতে হ্যাঁ মাইনাস ইনফিনিটি 0 পর্যন্ত আছে 50% এটা 50% এটা 50% এবার তো 1.2 হচ্ছে পুরোটা একবারে লেফট থেকে নিয়ে স্টার্ট করে পুরোটা এরিয়া 1.2 পর্যন্ত আসতেছে 88% আর 2.4 আসছে 99%। তাহলে এই দুইটার বিয়োগফলটা হচ্ছে আমাদের মাঝের এরিয়াটা তাহলে একবারে লেফট থেকে নিয়ে এরিয়া কাউন্ট করলে একটা 1.2 পর্যন্ত 88% আর 2.4 আসতেছে 99%। তাহলে এরিয়াটা আমরা এই চার্ট থেকে পাচ্ছি চার্ট থেকে পাচ্ছি স্যার হ্যাঁ বলো স্যার এখানে 0.00 0.01 0.02 স্যার এগুলো কি মিউ এর মান এগুলি হ্যাঁ ভালো সুন্দর একটা প্রশ্ন করছো না মিউর মান না এটা হচ্ছে কি জানো এটা মনে করো আমি এখানে দেখাচ্ছি এই যে দেখো এখানে -3 এটা 0 মাইনাস যদি তোমার হয় -315 যদি হয় তুমি কি করবা -315 -315 হলে এই বরাবর এইটুকু দিস ইজ -3.1 আর 0.5 যোগ করবা এই যে 0.5 তাহলে এটা বোঝাচ্ছে -3.15 হ্যাঁ আর এটা হচ্ছে -3.18 হ্যাঁ -3.19 এটা হ্যাঁ সিমিলারলি এরকম আর কি যে 1.45 বলতে শুধু 1.4 এটা আছে 1.40 41 42 43 45 এইভাবে আসবে এইভাবে চারটা। এখন তোমাকে প্রশ্ন হ্যাঁ সুন্দর তুমি যে বললা আবার একটা প্রশ্ন আসতে পারে যে এমন এখন তোমার প্রশ্ন আসতে পারে যে স্যার যদি থাকে মানে 3.455 আমি পাবো কি করে তো 3.45 পাচ্ছ এটা 3.46 পাচ্ছ এটা
এটা হচ্ছে 3.45, এটা 3.46, এই দুইটার এভারেজ করবা, এভারেজ করলে যা পাওয়া যায় আর কি। হ্যাঁ, পাশাপাশি এভারেজ করলে যা পাওয়া যায় এটা 5 এর জন্য, হ্যাঁ এরকম হবে আর কি। তাহলে পাশাপাশি এভারেজ করলে মাঝে যদি না দাও, তো এইটাই আমরা এখান থেকে দেখি, এই চার্ট থেকে আমরা কি করবো, ওই এরিয়াটা পেয়ে যাবো। এরিয়া মানে ওই এরিয়াটা কি লেফট থেকে স্টার্ট করছে, লেফট থেকে স্টার্ট করে একবারে জেড ভ্যালু পার্টিকুলার ভ্যালু পর্যন্ত কতটুকু এরিয়া। হ্যাঁ, এবং দুইটা এরিয়ার বিয়োগফল হচ্ছে মাঝখানের এরিয়াটা, দুইটা এরিয়ার বিয়োগফল হচ্ছে মাঝখানের এরিয়াটা। কিন্তু অন্যান্য বইতে, অনেক বইতে আবার এরিয়াটা 0 থেকে স্টার্ট করে। আমি ওয়ালপলের বই দিছি, এখানে ওয়ালপল বই লেফট থেকে স্টার্ট করে একবারে ফিক্সড জেড ভ্যালু পর্যন্ত গেছে, এই ছবির মতো আর কি। তাহলে তোমরা তাহলে এখন এটাই, এটা যে প্রবলেম দিয়েছিলাম এটা, এই যে দেখেছে, এই যে জেড ইজ লেস দেন 2.4, লেস দেন 2.4 হয়েছে 99.18%, জেড ইজ লেস দেন 1.2 হয়েছে 88.49%। তাহলে এই দুইটা এরিয়া, হ্যাঁ, মাইনাস ইনফিনিটি থেকে 2.4 পর্যন্ত এরিয়াটা, মাইনাস ইনফিনিটি 1.2 পর্যন্ত এরিয়াটা, দুইটা এরিয়ার বিয়োগফল হচ্ছে মাঝখানের এরিয়াটা, দুইটা এরিয়ার বিয়োগফল হচ্ছে মাঝখানের এরিয়াটা। যে এরিয়াটা পাচ্ছি আমরা কত, 10.7%। আমি কিন্তু তখন বলছিলাম তোমাকে 15% ধরে নিচ্ছিলাম, না এটা 10.7%, 10.7%। তো 10.7% যে 8 জন স্টুডেন্ট হয়, তাহলে 100% কতজন স্টুডেন্ট? The number of total students কত, 8 divided by 0.107, that is equal to 74.76666, approximately 75. The total number of students 75. অর্থাৎ এই যে আমি যে মাঝখানের যে এরিয়াটা পাইছি, যে এরিয়ার মধ্যে ছাত্রগুলি পাচ্ছি বি গ্রেডের ছাত্র, এই এরিয়াটুকু কত, এরিয়াটা হচ্ছে 10.7%। এই যে এরিয়াটা হচ্ছে 10.7%, এটা 10.7%। এই কালো এরিয়াটা হচ্ছে 10.7%। এই কালো এরিয়াটা আর কিছুই না, ওই এরিয়াটা হচ্ছে ওই যে গিভেন যে ডিস্ট্রিবিউশন আছে, ওইটা 88 থেকে 94 পর্যন্ত, তাও এই 10.7%। ওইটা হয়তো খারাপ অবস্থায় আছে, আমরা ফ্ল্যাটে পাইছি আর কি। যাই হোক, এরিয়া একই এরিয়া, একই এরিয়া। তাহলে এখানে বলছে এই যে প্রবাবিলিটি 88 less or equal to x less or equal to 94, এটা আর কিছুই না, p 1.2 less or equal to z less or equal to 2.4। হ্যাঁ, এখানে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন থেকে আমি এটা পেয়ে গেলাম যে 10.7%, এই 10.7%। তো 10.7% যদি 8 জন স্টুডেন্ট হয়, তাহলে টোটাল এরিয়াতে কত পার্সেন্ট? কারণ ওইখানে আর যাওয়ার দরকার নাই, আমরা ওইখানেও 100% আছে, এখানেও 100%। তাহলে 10.7% যদি 8 জন স্টুডেন্ট হয়, টোটাল এরিয়াতে স্টুডেন্ট কয়জন হবে? যে 75 স্টুডেন্ট। 75 স্টুডেন্ট। তাহলে বুঝতে পারছো তোমরা প্রবলেমটা? স্যার হ্যাঁ, কারো কোনো কোয়ারি থাকলে বলতে পারো, অসুবিধা নাই। তবে একটা দুটা প্রবলেম বুঝতে পারলে সবগুলি পারবে, খুব সিম্পল। তৃতীয় নাম্বারটা বুঝি নাই, তৃতীয় নাম্বার লাইন। হ্যাঁ, 3 নাম্বার প্রবাবিলিটি তৃতীয় লাইন। এটা এদিকে এই লাইনটা, জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে যে 1.2 থেকে 2.4 এর রেঞ্জে এরিয়া কতটুকু। তাহলে 1.2 থেকে 2.4 এই রেঞ্জে, এটা বলছে 1.2 আর 2.4 এর মাঝামাঝি এরিয়া কতটুকু। তাহলে আমরা যাচ্ছি মাইনাস ইনফিনিটি থেকে 2.4 পর্যন্ত এরিয়া কতটুকু, মাইনাস ইনফিনিটি থেকে 1.2 পর্যন্ত এরিয়া কতটুকু। অর্থাৎ এখানে ছবিটা দেখো, এই যে মাইনাস ইনফিনিটি থেকে হ্যাঁ 2.4 এই পর্যন্ত এরিয়া আছে 99.18%, এটুকু পর্যন্ত এরিয়া। একটা লেফট থেকে নিয়ে স্টার্ট করে এই 2.4 পর্যন্ত 99.18%, হ্যাঁ 18%। আবার দেখলাম যে লাস্ট থেকে মাইনাস ইনফিনিটি থেকে 1.2 পর্যন্ত এই এরিয়াটুকু, এই যে সাদা এরিয়াটুকু, এই সাদা এরিয়াটুকু হচ্ছে কত, 88.49%। এখন এই টোটাল এরিয়া থেকে এইটুকু সাদা এরিয়া বাদ দিলে তো আমরা কালো এরিয়াটা পাওয়া যাচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ, এই যে টোটাল এটুকু এরিয়া, ওই এরিয়া থেকে আমরা কি করতেছি, এই এরিয়াটুকু সাদা এরিয়াটুকু বাদ দিচ্ছি, বাদ দিলে আমরা এই এরিয়াটা পাওয়া যাচ্ছে।
এরিয়াটা কালো এরিয়া পাচ্ছে। দিস ইজ দ্য এরিয়া। হ্যাঁ বলো। আর এখানে 1.2 লেস অর ইকুয়াল না? না না না, লেস অর ইকুয়াল, হ্যাঁ লেস অর ইকুয়াল দিতে পারো, না দিলে অসুবিধা নাই, না দিলে অসুবিধা নাই। এটা কিন্তু আমি কালকে ক্লারিফাই করছি হয়তো, যেটা কন্টিনিউয়াস তো 1.2 লেস দেই আর লেস অর ইকুয়াল টু আর লেস একই কথা বোঝায়। কারণ কন্টিনিউয়াস এর ক্ষেত্রে all the points are very close to close, very close. The two are less or equal to 5 আর less than 5 একই কথা, less or equal to 5 আর less than 5 একই কথা। তার কারণ হচ্ছে 5 এর চেয়ে ছোট বলতে কি বুঝি? 5 এর চেয়ে ছোট বলতে কোন সংখ্যাটা বুঝি? 5 এর ছোট বলতে আমরা বুঝি 4.9999999, large number of 9 দিব, 4.9999, which is very close to 5, which is very close to 5. সুতরাং 5 আর less than 5, 5 আর less than 5 আমরা সেম ভেরি ক্লোজ পয়েন্ট দিকে পাবো, যেহেতু রিয়েল লাইনের মধ্যে আমরা বলছি, যেহেতু কন্টিনিউয়াস বলছি। ডিসক্রিটের ক্ষেত্রে কিন্তু 5 এর less than 5 বলতে 4 বুঝাইতাম, জাম দিয়ে 4 এ চলে যেত, 4 থেকে জাম দিয়ে 5 এ চলে আসবে, 5 থেকে জাম দিয়ে 6 এ চলে আসবে। কিন্তু কন্টিনিউয়াসের ক্ষেত্রে হলে যে 5 এর চেয়ে ছোট হচ্ছে 4.99999 এবং 5 এর চেয়ে বড় হচ্ছে 5.000000001, হ্যাঁ, ভেরি ক্লোজ টু 5। তাহলে সুতরাং এরিয়া অলমোস্ট সেম, কোনো চেঞ্জ হয় না। সুতরাং তুমি লেস অর ইকুয়াল টু দাও আর লেস দাও, কোনো আসবে যাবে না, একই কথা। এখানে লেস অর ইকুয়াল দিলে একই মিনিং হবে, আর এখানে লেস ইকুয়াল না দিলেও একই মিনিং হবে, এখানে ইকুয়াল না দিলেও একই মিনিং হবে, এখানে ইকুয়াল না দিলে একই মিনিং হবে। কারণ এটা আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল নিয়ে আলোচনা করতেছি, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, কন্টিনিউয়াস মধ্যে অল দ্য পয়েন্টস আর ভেরি ক্লোজ টু ইচ আদার, হ্যাঁ। এখন বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আশা করি বুঝতে পারছো। কিন্তু ডিসক্রিটের ক্ষেত্রে কি খেয়াল রাখতে হবে যে লেস বলতে কিন্তু জাম দিয়ে আরেকটা ডিসক্রিট ভ্যালুতে চলে যাবে, আর এখানে কন্টিনিউয়াস ভেরি ক্লোজ, সুতরাং এরিয়া অলমোস্ট সেম, আর কোনো অসুবিধা নেই। তারপরে 2 নম্বর প্রবলেমটা দেখো, সবগুলি প্রবলেম পারবা, খুব সহজ। The average life of a certain type of small motor is 10 years. একটা মোটরের এভারেজ লাইফ হচ্ছে 10 ইয়ার্স। ওই মালিকই বলে দিচ্ছে যে আমার মোটরটা 10 বছর চলবে, বা এভারেজ লাইফ 10 ইয়ার্স উইথ এ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 2 ইয়ার্স। তাহলে 10 + 2, 10 - 2 এর মধ্যে তার লাইফটা থাকে, এভারেজ লাইফটা। স্ট্যান্ডার্ড লাইফটা হচ্ছে 10 + 2 আর 10 - 2 এর মধ্যে। তাহলে 8 থেকে 12 বছর এইটুকু হচ্ছে স্ট্যান্ডার্ড লাইফ অফ দ্য মোটর, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো, দি ম্যানুফ্যাকচারার রিপ্লেসেস অল মোটরস দ্যাট ফেল হোয়াইল আন্ডার গ্যারান্টি। তো গ্যারান্টি পিরিয়ডে যদি কোনো মোটর যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি করে ম্যানুফ্যাকচারার কি করে ওই পুরো মোটরটা কি করে বদলায় দেয়। লিখা আছে যে এই পিরিয়ডের মধ্যে, যদি গ্যারান্টি পিরিয়ডের মধ্যে আপনার হয়, নষ্ট হয়ে যায়, তাহলে আমি ফেরত দিব, নিয়ে আসবেন, আমি নতুন একটা দিয়ে দিব। আচ্ছা, ইফ হি মানে ওই যে ম্যানুফ্যাকচারার, if he is willing to replace only 3% of the motors that fail, how long a guarantee should he offer? Assume that the distribution is normal distribution ধরে নিচ্ছি, এটাকে লাইফটাকে নরমাল ডিস্ট্রিবিউশন আওতাভুক্ত করতেছি। তাহলে ভদ্রলোকে কি বললো যে আমি গ্যারান্টি পিরিয়ড, এমন একটা গ্যারান্টি পিরিয়ড দিব, যে গ্যারান্টি পিরিয়ডে দিলে কি হয় 3% পর্যন্ত আমি রিপ্লেস করব। 3% পর্যন্ত রিপ্লেস করব। 3% এর বেশি তো রিপ্লেস করে তাহলে কিন্তু আমার আর পোষাবে না, আমার আর ব্যবসা চলবে না, হ্যাঁ। এখন তোমাকে যদি বলি যে তোমরা বলো তো আমাকে, যদি ওয়ারেন্টি পিরিয়ড 10 ইয়ার্স দেওয়া হয়, তাহলে কত পার্সেন্ট কত পার্সেন্ট মোটর রিপ্লেস করতে হবে? যদি 10 ইয়ার্স দেওয়া হয় ওয়ারেন্টি পার্সেন্ট, 10 ইয়ার্স এর মধ্যে কত পার্সেন্ট মোটর নষ্ট হবে?
তোমরা হয়তো বুঝতে পারতেছো না। তোমাদের কি ক্লাস আছে, পরে ক্লাস আছে? হ্যালো, না স্যার। না আচ্ছা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বললাম যে হ্যাঁ, বুঝতে পারি নাই। আচ্ছা আমি আবার বুঝাচ্ছি। দেখো, এই যে তুমি বাজার থেকে একটা মোটর নিয়ে আসছো, ছোট একটা মোটর কিনে আনছো। মোটরের ম্যানুফ্যাকচারার বললো যে আমার মোটরটার এভারেজ লাইফ হিসেবে 10 ইয়ার্স উইথ এ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 2 ইয়ার্স। তাহলে 10 + 2 10 - 2 এর মধ্যে এই লাইফটা স্ট্যান্ডার্ডলি থাকবে, অর্থাৎ 8 থেকে 12 বছরের মধ্যে স্ট্যান্ডার্ডলি এটা রান করবে, মুভ করবে। তো 8-এর চেয়ে কম যদি হয়ে যায়, মনে করো 2 বছর পরে যদি নষ্ট হয়ে যায়, তাহলে স্ট্যান্ডার্ড হলো না। আর যদি 15 বছর চলে, এটা অ্যাবভ স্ট্যান্ডার্ড হয়ে গেল আর কি। তো নর্মাল ডিস্ট্রিবিউশন একটা প্রবলেম। তো ভদ্রলোক চিন্তা করলো যে আমি একটা ওয়ারেন্টি পিরিয়ড তো দিতে হয়, মোটরের গায়ে একটা ওয়ারেন্টি পিরিয়ড দিতে হয় না? তো ওয়ারেন্টি পিরিয়ড দিল। তো এখন ইঞ্জিনিয়ার সাহেব তোমরা আসো, বললো যে আচ্ছা আপনি একটু চিন্তা করে দেন তো, আমি কিন্তু 3% বেশি আমি রিপ্লেস করবো না। 3% বেশি যদি রিপ্লেস করি, তাহলে আমার কিন্তু পোষাবে না, আমার ব্যবসা চলবে না। হ্যাঁ, ইঞ্জিনিয়ারদের বেতন দেওয়া, ওয়ার্কারদের বেতন দেওয়া, কাঁচামালের দাম, এগুলো সব মিলাইয়া 3% বেশি যদি আমি রিপ্লেস করি, তাহলে কিন্তু আমার ব্যবসা চলবে না। তো 3% পরিমাণ যদি মোটর রিপ্লেস করি বা ওয়ারেন্টি রিপ্লেস করি, তাহলে আমার কত বছর আমরা ওয়ারেন্টি পিরিয়ড দিতে হবে, ওটা ক্যালকুলেট করে ওয়ারেন্টি পিরিয়ডটা ওইভাবে আপনি মোটরের গায়ে লিখে দেন। যে এটা ওয়ারেন্টি পিরিয়ড, এর মধ্যে যদি আপনারা আসেন, আপনাদেরকে আমরা ফেরত দিয়ে দিব, নতুন একটা দিয়ে দিব। 3% বেশি উনি দিবেন না, 3% বেশি উনি দিতে ইন্টারেস্টেড না। হ্যাঁ, এখন কত হলো, যদি ওয়ারেন্টি পিরিয়ড 10 ইয়ার্স দেওয়া হয় ওয়ারেন্টি পিরিয়ড, তাহলে কত পার্সেন্ট তাকে রিপ্লেস করতে হবে? 100%। 10 ইয়ার্স যদি ওয়ারেন্টি দেয় 100%। আবার বলো, কাছাকাছি হচ্ছে। 10 ইয়ার্স হচ্ছে মিউ। 10 ইয়ার্স মিউ হলে কি, 10 ইয়ার্স এর লেফটে 50%, রাইটে 50%, তাই না? 10 ইয়ার্স যদি ওয়ারেন্টি পিরিয়ড দেয়, তাহলে তাকে কিন্তু 50% রিপ্লেস করে দিতে হবে, কারণ তার যে মোটরটা নষ্ট হবে 10 ইয়ার্স এর মধ্যে কিন্তু 50% নষ্ট হবে। 50% লাইফ পাবে 10 ইয়ার্স। হ্যাঁ, তাহলে 50% নষ্ট করতে, রিপ্লেস করে দিতে হবে। 50% রিপ্লেস করে দিলে তো উনি আর ব্যবসা করতে পারবে না, ওনার লাভ থাকবে না। এই জন্য বলছে 50% আমি রিপ্লেস করবো না, আমি 3% পর্যন্ত রিপ্লেস করে দিব। এই হিসাব করে একটা ওয়ারেন্টি পিরিয়ড আপনারা মোটরের গায়ে লিখে দেন। হ্যাঁ, মোটরের গায়ে লিখে দেন। 50% এটা কিভাবে হলো স্যার? মানে 10 ইয়ার্স এর 50%? 10 ইয়ার্স এ 10 তো নিউ না, 10 নিউ তো জি স্যার। এভারেজ নিউ ইকুয়াল টু 10। তো নিউ ইকুয়াল টু 10 হলে 10 এর লেফটে 50%, রাইটে 50%। হ্যাঁ, লেফটে 10 এর লেফটে 50% এরিয়া আছে, রাইটে 50% এরিয়া আছে। তো লেফটেও 50% মোটর নষ্ট হচ্ছে 10 এবং 10 ইয়ার্স এর আগে, আর 50% মোটর নষ্ট হবে 10 এবং 10 ইয়ার্স এর পরে। হ্যাঁ, 50% মোটর নষ্ট হবে 10 ইয়ার্স এবং 10 ইয়ার্স এর পরে, আর 50% মোটর নষ্ট হবে 10 ইয়ার্স এবং 10 ইয়ার্স এর আগে। হ্যাঁ, তাহলে এখন উনি বলতেছে যে আমি 3% পর্যন্ত ছাড় দিতে রাজি আছি, 3% পর্যন্ত ওয়ারেন্টি ওই রিপ্লেস করতে রাজি আছি। তো 3% কত ইয়ার্স লাগতেছে করসপন্ড? আচ্ছা, ছবিটা দেখো, এইখানে ছবিটা, এই যে দেখো, এইখানে দেখো মিউ ইকুয়াল টু 10, সিগমা ইকুয়াল টু 2, তাহলে 10 + 2 10 - 2 এর মধ্যে আমার ডিস্ট্রিবিউশন থাকবে। হ্যাঁ, থাকবে তো। আচ্ছা, এখানে কিন্তু স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন আমি দিয়ে দিলাম। স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন দিলে যে আমি স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন থেকে 0 পর্যন্ত কত পার্সেন্ট বলতো? 0 পর্যন্ত কত পার্সেন্ট? 50%। তাহলে 0-এর আগে হলো কত? 50%, 40% হয়, 35% হয়, 30% হয়। এখন মনে করি Z1 একটা বিন্দু পেলাম যেখানে যার লেফটে আছে 3%, অনলি 3%। Z1 একটা বিন্দু পেলাম, তার লেফটে অনলি 3%, স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, তাহলে দেখো আমরা চার্ট থেকে পাইছি কি, probability of Z equal to Z1 equal to 0.03 মানে 3%। 3% এর জন্য যে
ভ্যালুটা z is less or equal z1 ওই z1 ভ্যালুটা মাত্রাটা হচ্ছে -1.88 অর্থাৎ -1.88 যে ভ্যালুটা আছে তার লেফটে থাকে 3% আর রাইটে থাকে 97%, এই রাইটে 97%। তাহলে z এর এই ভ্যালুটা z1 যে ভ্যালুটা z1 ভ্যালু z1 ইকুয়াল টু -1.88, এই যে ভ্যালুটা আছে -1.88 এই ভ্যালুটা আছে, এই ভ্যালুটার লেফটে আছে 3% আর রাইটে হচ্ছে 97%। তো z1 ভ্যালু হচ্ছে আমাদের সীমানা, এই সীমানার এদিকে 3% এদিকে হচ্ছে 97%। তাহলে এটা কি করতে পারলাম, এটা চার্ট থেকে পেয়েছি। তাহলে we have z less or equal to z1 equal to 0.3 implies that z1 equal to -1.88. This implies probability of z is less or equal to -1.88 equal to 0.03. তাহলে z1 এর মানটা কত 1.88। তাহলে আমাদের সাবস্টিটিউশনটা কি হয়, সাবস্টিটিউশনটা ছিল কি z1 equal to x minus mu by sigma, x1 minus mu by sigma, z1 equal to x1 minus mu by sigma, ওইখান থেকে x1 equal to mu plus sigma z1, mu plus sigma z1। তাহলে এখানে z1 এর মানটা বসাই দিই, z1 মান বসাই দিলে এটা হলো 6.24 ইয়ার্স। তাহলে x1 ভ্যালুটা এই এখন বলতে x1 ভ্যালুটা হলো কি আমার যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন, এই ছবিটা দেওয়া হয় না অবশ্য, এই যে পাশের নরমাল ডিস্ট্রিবিউশন ছবিটা যদি তুমি রাখো, ওই নরমাল ডিস্ট্রিবিউশন ছবিটার মধ্যে x1 যে ভ্যালুটা পাবা, এই x1 ভ্যালুটা হচ্ছে এমন একটা ভ্যালু যার লেফটে হচ্ছে 3%, রাইটে হচ্ছে 97%, আর z1 হচ্ছে এমন একটা ভ্যালু যার লেফটে হচ্ছে 3% আর রাইটে হচ্ছে 97%। তো z1 এর থেকে 3% এটা তো আমি চার্ট থেকে পাই, যেমন তো চার্টটা আমি দেখো এই চার্ট নিউ শেয়ার করতে বলি, চার্টটা দেখো এটাতে 3% এর জন্য এইখানে দেখো 3% এরিয়া 3%, এই যে দেখো এখানে 0.0281 25 এই যে 3 দেখো, এই যে দেখো 0.031, যাই হোক এটা কিন্তু আসলে কত 8.8 বরাবর। হ্যাঁ, কই আমি এটা হলো কত, এটা এদিকে তাকাও, -1.8 এটা 88 -1.88 হচ্ছে 0.0301 অর্থাৎ 3%। 3% এরিয়াটা ওই স্ট্যান্ডার্ড নরমাল কার্ভ থেকে 3% এরিয়া পাইলে ওই এরিয়ার করসপন্ডিং জেড ভ্যালু হচ্ছে কত, জেড ভ্যালু হচ্ছে আমার -1.88। এই 8 কিন্তু এটা 8, তার কারণ হচ্ছে এখানে এই কলাম 0 কলাম 0 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, এই ভ্যালুটা পাবো কোত্থেকে, এই ভ্যালুটা পাবো -1.88, এটা একটু করসপন্ডিং এই ভ্যালুটা জেড ভ্যালু। 3% এর জন্য 3% জন্য আমি জেড ভ্যালু পাচ্ছি -1.88। তাহলে 3% এর জন্য ওই যে ডিস্ট্রিবিউশনটা ভ্যালু কত পাবো, ডিস্ট্রিবিউশন ওইখানে সাবস্টিটিউশন যেটা আছে জেড ইকুয়াল টু এক্স প্লাস মিউ বাই সিগমা, যেটা ওইখানে জেড ভ্যালুটা বসায় দাও -1.88, তাহলে এক্স ভ্যালুটা পেয়ে যাবে, ওইটাই করছে আর কি। হ্যাঁ, তাহলে এগুলি হচ্ছে কিন্তু এরিয়া 3% এরিয়া, 3% এরিয়ার জন্য করসপন্ডিং জেড ভ্যালু হচ্ছে -1.88। হ্যাঁ, তাহলে আর বাড়তে থাকবে, তারপর এরিয়া আরো বাড়তে থাকবে। তাহলে আমি যেটা বলছি এর জন্য যে জেড ভ্যালুটা পাইছে ওইটা কি চার্ট থেকে? হ্যাঁ, চার্ট থেকে এই যে চার্ট থেকে জেড ভ্যালু -1.88। হ্যাঁ বলো,
স্যার চার্ট থেকে কেন পাইছি স্যার বুঝি না ওটা মানে মানে 3% এর জন্য যে জেড ভ্যালু -1.88 হ্যাঁ এটা স্যার ওখানে 3% টা কোন জায়গায় 3%টা কেমনে হইছে এটা বুঝতে পারো নাই? না স্যার মানে চার্ট থেকে কেমনে 3% এর জন্য -1.88 আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কেউ সমস্যা আছে চার্টটা বুঝতে? আমি তো চার্টটা আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই চার্টটা, চার্টটা দেখো, এখানে তো খুব কম এইটুকু দেখো। এখানে দেখো তো কত আছে, এখানে দেখো জিরো ভ্যালুর জন্য কতটুকু এরিয়া বলো তো? এখানে জিরো ভ্যালুর জন্য কতটুকু এরিয়া? 50% এরিয়া। জিরো ভ্যালুর জন্য 50% এরিয়া। এটা হচ্ছে জেড ভ্যালু যখন জিরো হয় তখন এরিয়া কত? 50%। এবং এইটা কি, এটা ছবিটা দেখো, এখানে জেড ভ্যালু যখন জিরো হয়, এই যে এটা জেড ভ্যালু জিরো হয়, তাহলে জেড ভ্যালু জিরো হলে লেফটে, এটা জেড ভ্যালু লেফটে কত? 50% এরিয়া আছে। এই যে 50% এরিয়া আছে। জেড ভ্যালু জিরো হলে তার লেফটে 50% আছে, রাইটেও 50% আছে। আমি রাইট চিন্তা করবো না, আমরা লেফট চিন্তা করবো। হ্যাঁ, লেফটে জেড ভ্যালু জিরো হলে তার লেফটে 50% আছে। এটাই মিন করতেছে এটা। জিরো যদি হয় তাহলে ওয়ান, যদি হয় তাহলে হবে। জেড ভ্যালু যদি -1 হয়, অর্থাৎ জেড ভ্যালুটা আরো যদি লেফটের দিকে চলে আসে, তাহলে ওই এরিয়াটা হচ্ছে প্রায় 16%। -1 হলে লেফট এরিয়া হচ্ছে 16%। -1 এর লেফট এরিয়া হচ্ছে 16%। -8 হলে তার লেফট এরিয়া হচ্ছে 21%। 21%। -0.55 বলতে বুঝি যে 0 1 2 3 4 5 -0.55 0 জেড ভ্যালু -0.55 এর জন্য এই এরিয়াটা আসবে, অর্থাৎ 30%, প্রায় 29% এরিয়া। তাহলে জেড ভ্যালু যখন -0.55 হয়, জেড ভ্যালু যখন -0.55 হয়, তখন কি হয়? আমরা 29% এরিয়া পাচ্ছি লেফটে। ওই ভ্যালুটা লেফটে 29% এরিয়া আমি পাচ্ছি। তাহলে এইভাবে আর কি, জেড ভ্যালুটা হচ্ছে জেড লাইনের উপর ভ্যালু, যার লেফট এরিয়াটা এই চার্টে দেওয়া আছে। এই চার্টে সবগুলো কিন্তু এরিয়া, এটা অন্য কোনো কিছু এরিয়া, যার জন্য দেখো না এগুলো সব পজিটিভ ভ্যালু। এগুলো সবগুলো পজিটিভ ভ্যালু, এগুলো এরিয়া বলতে আমরা কিন্তু একের বেশি যেতে পারবে না, কারণ টোটালি হচ্ছে 1। একের বেশি যেতে পারবে না, ফ্র্যাকশনাল ভ্যালু। হ্যাঁ, ফ্র্যাকশনাল ভ্যালু। তো এখন এই যে দেখো, এই যে 0 পর্যন্ত জেড ভ্যালু 0 হইলে হয় কত? 50%। আর -1 হইলে আরো কম, -2 হইলে আরো কম, -2.5 হইলে আরো কম। আবার যদি জেড ভ্যালু 1 হয় তাহলে 50% বেশি হচ্ছে, 1 পয়েন্ট সামথিং হলে বেশি হচ্ছে, 2 হইলে আরো বেশি হচ্ছে, 2 পয়েন্ট সামথিং, 2.4 এ দেখছি যে 99% হয়ে যাচ্ছে। 1.2 তে দেখছি 88% হয়ে গেছে। তাহলে এইটা এই এরিয়াটা আর কি, যে জেড ভ্যালুটা আমি ধরতেছি তার লেফট এরিয়াটা খেয়াল করবা, লেফট এরিয়াটা। হ্যাঁ, লেফট এরিয়া অন দ্য কার্ভ, বাউন্ডেড বাই দ্য কার্ভ। হ্যাঁ বলো স্যার। এখানে যেমন -5.55 এ যেমন 0 আসছে, এই 3% আসছে, -0.55 নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, ধরো ঠিক সেম ভাবে স্যার -1.8 আর 0.8 এর মানটা স্যার তো মানে 3% আসছে। -1.8 হ্যাঁ, -1.8 তো এটা 8 তো শোন না, এই -1.8 তো, আর এই ভ্যালুটা কত? -1.80। এটা হচ্ছে -1.81, এটা হচ্ছে -1.82, এটা -1.83, -1.84। এইভাবে -1.88টা হচ্ছে এইটা। এটা হচ্ছে স্যার। হ্যাঁ, এটা তাহলে স্যার আমি এখানে মানে তাহলে আমি 3% কি -5.55 নিব নাকি স্যার -1.8 প্লাস 0.8টা নিব? কি 3% এর জন্য এই 3% আমার এরিয়া টুকু,
জি স্যার 3% এখানে আমার স্যার এরিয়া এটা এরিয়া এই এরিয়াটার করসপন্ডিং জেড ভ্যালু কত তুমি বলো? স্যার মাইনাস 1.8 প্লাস 0.8 প্লাস না তো স্যার মাইনাস Plus দিব না না এটা এটা কি আছে লেখা আছে দেখো minus 1.88 8 প্লাস 08 প্লাস 0.08 প্লাস 0.08 অর্থ বোঝাচ্ছে মাইনাস 1.88 আচ্ছা হ্যাঁ স্যার হ্যাঁ এটা যোগ মাইনাস করছে হ্যাঁ মাইনাস 1.8 প্লাস না মাইনাস 1.8 তারপর ওটার সাথে এটা নেগেটিভ থেকে যোগ হচ্ছে নেগেটিভ আমি স্যার এটা হ্যাঁ স্যার নেগেটিভ দিক থেকে যোগ হচ্ছে স্যার হ্যাঁ নেগেটিভ যোগ হচ্ছে তাহলে স্যার এখানে মানে আমি 0.03 এই মানটা স্যার অনেক ভাবে পাইতে পারি হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার আমি জেড এর মান কোনটা নিব জেড এর মানটা কি পাচ্ছে এই এরিয়া তো অনেক ভাবে পাবো কি করে একটিতে পাবো এটা তো না স্যার যেমন দেখেন এই মাইনাস 1.88 এর জন্য আমি 0.03 পাচ্ছি আরেকভাবে পাইতে পারি হচ্ছে গিয়ে স্যার এই ইয়ার জন্য মাইনাস 5.3 মাইনাস 5 মাইনাস 0.53 মাইনাস 0.53 0.553 কি বল 0.5 বা 5 অনেক বা 0.5 0.5 তো 52% হয়ে যায় মানে ও মাইনাস নাকি মাইনাস 0.5 জি স্যার মাইনাস 5 তো ভ্যালুই নেই মাইনাস 0.5 ভ্যালুই নেই ও মাইনাস 0.5 মাইনাস 0.5 ওই দিক তো জি স্যার আচ্ছা মাইনাস 0.5 মাইনাস 0.52 মাইনাস 0.5 স্যার ব্যাপারটা কি এরকম যে আমার Minus 4 ঘর 0.5 পয়েন্টের পর 4 ঘর অনুযায়ী যেটা আসবে ওইটা নেব না এটা তো তো এইটা কত বোকা এটা কত আচ্ছা স্যার বুঝতে স্যার এটা তো Minus 0.3 মাইনাস পয়েন্ট এটা তো 30% আমি যদি 3% তুমি 30% চলে আসছো এগুলো 30% তো সব 30% এগুলো 30% 34% 38% এগুলি আর আমি তো মাত্র 3% জি স্যার বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছো এটাই আর কি হ্যাঁ এটাই লিখে পাবা তাহলে আমরা যে 3% এর জন্য জেড ভ্যালুটা পাচ্ছি মাইনাস 1.88 তাহলে মাইনাস 1.8 এর জেড ভ্যালু তার করসপন্ডিং এক্স ভ্যালু করবো ওই ক্ষেত্রে সাবস্টিটিউশন বসাই দিব বসাই দিলে আমাদের ইয়াটা হয়ে যাবে আর কি এক্স ভ্যালুটা পাওয়া যাচ্ছে ওই দ্যাট এক্স ভ্যালু ইজ দ্য রিকোয়ার্ড ইয়ার ওই এক্স এর লেফট 3% আছে এবং এই এক্স ভ্যালুটা যদি আমি ওয়ারেন্টি পিরিয়ড ওই এক্স ভ্যালুটা লিখে দেই তাহলে আমি 3% আমি শুধু ওয়ারেন্টির জন্য আমি রিপ্লেস করব আর করতে হবে না আর বেশি করতে হবে এটাই আর কি হ্যাঁ তা আশা করি বুঝতে পারছো এখানে আসছে কোথা থেকে এটা আসছে ওই সাবস্টিটিউশন থেকে আমরা জেড ইকুয়াল টু এক্স মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা এই সাবস্টিটিউশনটা শুধু মনে রাখবা এটা থেকে এক্স ভ্যালুটা হচ্ছে জেড ওয়ান এখানে পাইছি তাহলে এক্স ভ্যালু হচ্ছে এটা তাহলে আশা করি বুঝতে পারো সবগুলি খুবই সুন্দর ইন্টারেস্টিং প্রবলেম যেখানে 7 নম্বর প্রবলেমটা আছে তাও খুবই ইন্টারেস্টিং প্রবলেম তো আমরা ওই চারটা ইউজ করে আমরা ছোট ছোট প্রবলেম সলভ করতে পারবো তাহলে আশা করি বুঝতে পারছো তো এখন আচ্ছা আরেকজন যে প্রশ্ন করছিল তুমি যে পয়জন ডিস্ট্রিবিউশনের প্রবলেমটা বুঝছো আচ্ছা পয়জন প্রবলেমটা হলো যে আমি এখানে একটা থিওরাম কিন্তু লিখে দিছি থিওরামটা হলো যখন when n is very very large p is very very small তখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা পয়জন ডিস্ট্রিবিউশন হয়ে যায় তখন মিউটা হচ্ছে এনপি মিউটা হচ্ছে এনপি এই কথাটাই বলছে মিউ হচ্ছে এনপি তাহলে থিওরামটা বলছে কি যদি n এর মান খুব বড় হয় আর p এর মান খুব ছোট হয় তাহলে আমরা বলবো এনপি যেটা এনপি ওই মিউ তখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে না করে আমরা পয়জন ডিস্ট্রিবিউশনে চলে যাব কারণ 10,000 যদি বলি 10,000 এর জন্য তো আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের চার্ট পাবো না হয়তো ক্যালকুলেট করতে হবে ক্যালকুলেটর দিয়ে নাহলে চার্ট পাবো না তাহলে when n is very large বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রবলেম কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের হ্যাঁ প্রবলেমটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এরকম ছিল যে একটা ওই কিনা ইনকাম ট্যাক্সের লোকজন ইনকাম ট্যাক্সের যে রিটার্ন জমা দেওয়ার মধ্যে কি হচ্ছে যে 1,000 জন বা 10,000 জনে একটা ভুল করে তো 10,000 জনে একটা ভুল করা বা 10,000 জনে একটা ভুল করা কি 10,000 জনে একটা ভুল করা তো প্রবাবিলিটি খুব কম
অথবা 1000 জন একটা ভুল করে, তাও প্রবাবিলিটি খুব কম। তেমন অবস্থায় 10,000 সংখ্যক ফর্ম যদি নেওয়া হয়, এর মধ্যে 2টা বা 4টা বা 8টা ভুল পাওয়া যাবে, তার সম্ভাবনা কত? তো ওই সব প্রবলেম হলে আমরা কি করব, যদিও প্রবলেমটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রবলেম, কিন্তু আমরা পয়জনের মাধ্যমে এটা সলভ করব। তো এই কয়েকটা অঙ্ক আছে, মনে হয় 8, 9, 10, 11 এরকম কিছু, হ্যাঁ কয়েকটা 2-3টা অঙ্ক আছে, 2-3টা অঙ্ক আছে। ওইটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রবলেমটা আমরা পয়জনের মাধ্যমে করতেছি। শুধু পার্থক্যটা হচ্ছে কি, পার্থক্যটা হচ্ছে যে এখানে তো মিউ দেওয়া নাই, না ল্যামডা দেওয়া, মিউ দেওয়া নাই, মিউ ইকুয়াল টু ল্যামডা টি, যে মিউ ইকুয়াল টু ল্যামডা টি দেওয়া নাই। তো তুমি ওইখানে ওই থিওরামটা বলে দিছে যে মিউ ইকুয়াল টু ল্যামডা টি বের করার দরকার নাই, ল্যামডাও জানার দরকার নাই, টিও জানার দরকার নাই। ওইখানে বলছে যে when n is very large, p is very small and np is constant, then binomial distribution approaches to Poisson distribution. Binomial distribution দিয়ে তখন আর আমি এটা মান বের করবো না, আমরা পয়জনের মাধ্যমে বের করবো। এই পয়জনের মধ্যে করছি আর কি। তাহলে মিউটা হচ্ছে তখন এনপি, মিউটা হচ্ছে এনপি। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এটা ওই বুঝতে পারবা, এইটাই কথাটা এটা আর কি, ওই থিওরাম মোতাবেক ওই কথাটা। তাহলে ঠিক আছে, তো হ্যাঁ, তো সূত্র দিয়ে করলে তো 2.2 সামথিং আছে। এখানে আমি 1.8 আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এই কামনা করি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে ওই যে 1/√, না আমি এর আগেরটাও তো সূত্র দিয়ে করে বের করলাম, এর আগের প্রবলেম। হ্যালো, আমাকে কিছু বলছো এখন? মানে আমি ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন z 0 to 1 হ্যাঁ বলো বলো। স্যার এই যে পয়জন ডিস্ট্রিবিউশনের মিউকেল ল্যামডা টি আছে তো স্যার, এখানে ল্যামডা দিয়ে আর টি দিয়ে কি বোঝায়, এটা যদি একটু বলতেন। ল্যামডা দিয়ে আর টি দিয়ে কি বোঝায়? জি স্যার। ল্যামডা বোঝায় যে একটা ইউনিট টাইমে কতটা ঘটনা সংঘটিত হচ্ছে। হ্যাঁ, মনে করো যে প্রতি 15 মিনিটে কয়টা গাড়ি ঢুকতেছে, প্রতি 15 মিনিটে কয়টা গাড়ি ঢুকতেছে, যে প্রতি 15 মিনিটে দুইটা গাড়ি ঢুকতেছে, এবং 15 মিনিটে 2টা গাড়ি ঢুকতেছে। 15 মিনিটে যদি 1 ইউনিট ধরি, তাহলে ল্যামডা হচ্ছে 2। 1 ইউনিটে 2টা গাড়ি ঢুকতেছে, 15 মিনিটে একটা ইউনিট ধরলে প্রতি ইউনিটে 2টা গাড়ি ঢুকতেছে, ল্যামডা ইকুয়াল 2। তাহলে 1 ঘন্টার মধ্যে কয়টা ইউনিট? 4টা ইউনিট। তাহলে টি টাইমে কয়টা গাড়ি ঢুকতেছে? টি টাইমে ঢুকতেছে 8টা। 4 into 2 8। তাহলে ল্যামডা বলতে বোঝাচ্ছে ইউনিট টাইমে কতটা ঘটনা ঘটতেছে। যেমন তুমি ধরো যে একটা পেজে কতটা মিস্টেক করতেছে, তাহলে একটা পেজে কতটা মিস্টেক, তাহলে পেজ নাম্বার যদি এরিয়াটাকে যদি একটা পেজকে যদি 1 ইউনিট ধরো, তাহলে ইউনিটে কি করতেছে 5টা মিস্টেক করতেছে। 5, ল্যামডা ইকুয়াল টু 5, টি ইকুয়াল টু 5 দিতে পারো, অথবা টি ইকুয়াল টু তুমি 1 দিতে পারো। টি ইকুয়াল টু 1 মানে প্রতি পেজ, অথবা তুমি যদি হিসাব করো যে 2 পেজে মিলে একটা দুই পেজে হিসাব করতেছ, তাহলে টি ইকুয়াল টু এবং ল্যামডা ইকুয়াল টু 5, 10টা। তাহলে আমি বলতে চাচ্ছি যে প্রতি ইউনিট টাইমে সংগঠিত যতটা ঘটনা ঘটতেছে, এই ঘটনার সংখ্যাটা হচ্ছে ল্যামডা। প্রতি ইউনিট টাইমে যতটা ঘটনা ঘটতেছে তার সংখ্যা হচ্ছে ল্যামডা। আর টি হচ্ছে টাইম ইন্টারভ্যাল। কতটুকু টাইম? তাহলে ইউনিট টাইমে যদি ল্যামডাটা ঘটে, তো টি টাইমে কটা বসবে? টি ইনটু ল্যামডা সংখ্যক। ইউনিট টাইমে যদি ল্যামডা সংখ্যক হয়, তাহলে টি টাইমে কয়টা হবে? টি ইনটু ল্যামডাটা হচ্ছে। এটাই কথা। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ঠিক আছে, আগামীকাল পরীক্ষা হবে। তো এরপরে দেখা যাক, যদি লকডাউন পুরোপুরি হয়ে যায়, তাহলে ক্লাস নোটিশ আছে, তাহলে ক্লাস হবে না হয়তো। তারপর তোমরা তো ঠিক আছে, আর কোনো সমস্যা হয়তো নাই কারো। তোমরা একটু অবশ্যই কেয়ারফুলি একটু পড়বা, আশা করি বুঝতে পারবা। খুব আল্লাহ হাফেজ।